রামপুর এলাকায় ব্রাশ ফায়ার করছে বিজিবি, স্বচক্ষে দেখা। মাহফুজকে কি মাস্টার মাইন্ড হিসেবে কোথাও দেখেছিলেন কি? মাহফুজের সাথে কখনো আমার দেখা হয় নাই। আজকে যে সাদিক কায়ুম, সালমান ছিল, ফরহাদ ছিল, তখন আসলে তাদের শিবির কোনো পরিচয় ছিল না। রুম নং 1204 প্রিন্টার মেশিনে প্রায় 100 কপির মতো প্রিন্ট করি। সেনাবাহিনী আমাকে ইত্তেফাকের মোড় হচ্ছে আটকায়। আমার ব্যাগে তখন অনেকগুলা 9 দফা ছিল। সাংবাদিকরা না থাকলে সেদিন কি 9 দফা পৌঁছানো? এটা আমি মনে করি সম্ভব না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল। আপনি কিভাবে জানতেন যে এই সপ্তাহের মধ্যে সরকার পতন হবে? এই যারা সাদা পতাকা উড়াচ্ছে বা কালো পতাকা উড়াচ্ছে, তারা কি আসলে জঙ্গি? এটা কখনোই না। কালিমার পতাকাটা উড়ানো হচ্ছে। মুসলমান দেশ, কালিমাকে আমরা সবাই বহন করি, ধারণ করি। মাল্টিমিডিয়া সাংবাদিকরা যদি মাঠে না থাকতো, তাহলে অনেক কিছুই হইতে পারতো এই দেশে, অনেক কিছু নাও হইতে পারতো। রক্তাক্ত জুলাইয়ের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিফায়েত শাকিল। আজকের পর্বে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইসরাফিল ফরাইজি। তিনি মূলত জুলাই আন্দোলনের নেপথ্যের একজন মানুষ, যিনি জুলাই আন্দোলনের সময় গণমাধ্যমের পক্ষ থেকে আন্দোলনকারী এবং এই আন্দোলনের পক্ষে সমর্থন দিয়ে গেছেন। ইসরাফিল ফরাইজি, আপনাকে আমাদের আজকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আবার জুলাই ফিরে এলো। আমরা জুলাইকে ঘিরে আমাদের নানান আয়োজন জানার চেষ্টা করছি, আসলে জুলাইয়ের সেই সময়ের স্মৃতিগুলো। আপনারা, আমি জানি যে 9 দফা থেকে শুরু করে পুরো আন্দোলনে সাংবাদিকদের পক্ষ থেকে একটি সমর্থন দিয়ে গেছেন, যেটি আসলে আলোচনার বাইরে রয়ে গেছে। যদি আসলে নিজ থেকে আমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, এটা আসলে আমি যদি ব্যক্তিগতভাবে এটার বিষয়টা বলি, আমি এটার সাথে জড়িয়েছি জুলাইয়ের 6 তারিখের দিকে। সর্বপ্রথম আমার কাছে একটা ফোন আসে যে তারা আমার সাথে দেখা করতে চায়। তখন আমি কালবেলাতে কাজ করি। তো সেই সময় আমি অফিস শেষ করে আমি তাদের একটা অফিস ছিল ঢাকা ইউনিভার্সিটির পাশেই। তো সেখানে গিয়ে মূলত তাদের সাথে প্রথম পরিচয়, এবং সে সময় কারো আসল পরিচয় আসলে আমি পাইনি। তো সে সময় যারা পরিচয় দিয়েছিলেন আমার বন্ধু বান্ধব হিসেবে আগে পরিচিত আছে, কয়েকজনকে আমি চিনতাম। সেভাবেই তাদের সাথে পরিচয়। সে থেকে পুরো জুলাইয়ের যে জার্নিটা, এবং এর মধ্যে অনেকগুলা ঘটনা আসলে ঘটেছে, যেগুলা আহ যদি বিস্তারিত বলতে চাই, এগুলা দীর্ঘ সময় লাগবে। এই বিষয়গুলো আসলে সামনে আসেনি। এর অনেকগুলো কারণ ছিল। আসলে আমরা যে পেশাটা কাজ করি, আসলে সাংবাদিকতায় থেকে বাংলাদেশে অ্যাক্টিভিজম করাটা অনেক বড় একটা পাপ বলা চলে, বা অনেক বেশি চাপ থাকে। দেন খোঁজা হয় যে আসলে সে কোন মতের। যখন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেই, তখন অফিসের বস বলে যে এই পোস্টটা দেওয়া ঠিক হয়নি। তো সেই রকম একটি দেশে কোন একটা আন্দোলনের পক্ষে, তাও আবার শেখ হাসিনা যখন এরকম একটা দানব ক্ষমতায়, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং তার বিরুদ্ধে আমরা কাজ করছি, এটা আসলে কোনো গণমাধ্যম সহজে মেনে নেবে না। তো প্রথম আমি আসলে জুনের 6 তারিখ পর্যন্ত ছিলাম কালবেলাতে। তারপরে হচ্ছে আমি আবার চলে যাই যুগান্তর পত্রিকাতে। তো সেই সময়টা আসলে আমার জন্য কমিউনিকেশন করাটা অনেক বেশি টাফ ছিল। আমি অফিসে, যেহেতু আমার সেই কুড়িল বিশ্ব রোড এলাকায়, এখান থেকে অনেকটা দূর ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর আমাদের সবগুলা মিটিং হচ্ছে আমাদের শাহবাগের পিজির পিছনে একটা জায়গা ছিল, সেখানে আমরা মিটিং করতাম। একটি জায়গা ছিল আমাদের বাটার সিগন্যাল এলাকায়, সায়েন্স ল্যাবের দিকে। আরেকটা স্পট ছিল আমাদের ইস্কাটন এলাকায়। তো এই কেন্দ্রিক হচ্ছে আমাদের মিটিং গুলো হইতো, এবং আমরা অফিস শেষ করে মিটিং করে আবার বসা, আবার কাজ করা। তো এর মধ্যে সাংবাদিকদের সাথে সমন্বয় কে করবে? কারণ যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সামনে থেকে, তাদের সাথে আসলে সাংবাদিকদের পরিচয় ছিল না। ছিল শুধু হচ্ছে ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করে। এখন ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করে, তাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তারা আসলে কতটুকু সংবাদ পাচ্ছে বা দিচ্ছে। কারণ ওই সময়টা আসলে গণমাধ্যম পুরাটাই ছিল ফেসিবাদের কবজায়। কারণ আমি চাইলেই সবকিছু প্রকাশ করতে পারবো, বা এই তথ্যটা কে দিচ্ছে, প্রত্যেকটা ডাটা আসলে গণমাধ্যমে পাঠাইলেও, মালিক পক্ষের কাছে পাঠাইলেও সেটা চলে যেত কোনো একটা তৃতীয় পক্ষের কাছে। এটা কোনো একটা অদৃশ্য হয়তো চলে যেত। তো সে সময় যার কারণে ক্যাম্পাস তারাও এরকম সহযোগিতা করতে পারে নাই। তো যার কারণে হচ্ছে বাইরে যে একটা বড় কমিউনিটি আছে সাংবাদিকদের, যারা আসলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের পক্ষের শক্তি, তাদের সাথে মূলত সম্পর্কটা যে বিল্ড আপ ছিল, এটা 2-3টা গ্রুপ ছিল। একটা ইন্টারন্যাশনাল যারা গণমাধ্যমে কাজ করে, তাদের একটা গ্রুপ ছিল।
লোকাল সাংবাদিক যারা আছে তাদের একটা গ্রুপ ছিল। তো আমার যে পরিচিত যারা বিভিন্ন সার্কেলে ভাই ছিল, তার মধ্যে আমি আহ, দুইজনের নাম নিতে চাই। আমাদের মুজাহিদুল ইসলাম, তাকে সবাই অন্তু মুজাহিদ নামে চিনে। তার হচ্ছে আরেকজন আছে আব্দুর রহিম, সে বর্তমান জনকণ্ঠে আছে আমার সাথে। তো সেই সময়টায় আসলে এই দুইজনের কাছ থেকে অনেক বেশি আমি সহযোগিতা পেয়েছি। সর্বপ্রথম আমি আমাদের যে এই হাসিনার পতনের বিষয়টা যদি আমরা আসি, তো এটা তো আসলে শুরু হয় 23 তারিখের দিকে। মোটামুটি একটা পরিকল্পনা হয় যে এক দফার দিকে যাবে বা হাসিনার পতনের আন্দোলনের দিকে যাবে। কিন্তু তার আগে থেকে এই যে একটা বড় একটি জায়গা, মানে হচ্ছে গিয়ে অনেকেই দাবি করে যে আন্দোলনে আমরা ছিলাম না, অনেক দোষারোপ আছে, ক্রেডিট নিয়ে অনেক কিছু আছে। আসলে এই আন্দোলনটা সবারই সম্পৃক্ততা ছিল কোনো না কোনো ভাবে। আজকে আমি হয়তো একভাবে এই ইতিহাসটা বলে যাব, কিন্তু কালকে আরেকজন এসে আরেক রকম ভাবে বলবে। দুইটাই সত্যি। আপনার দেখতে হবে যে সে কোন পার্সপেক্টিভে ছিল এবং সে তার এরিয়াটা কতটুকু ছিল। তো আমার এরিয়া থেকে আমি মনে করি আমি যেটা করেছিলাম সেটা আমার কাজ ছিল। যারা মাঠে নামতে পারে নাই তারা পিছন থেকে কেউ অর্থ দিয়ে সমর্থন দিয়েছে, কেউ জনবল দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ গণমাধ্যমে সাপোর্ট দিয়ে, এক একজন এক একভাবে সাপোর্ট দিয়েছে। এক্ষেত্রে আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছে সবাই গণঅভ্যুত্থানের শক্তি। যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল না তারা এখন ভারতে আছে। না, আমি তো ধরেন ওই সময়টাতে আপনার সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে, সেই হিসেবে জানি যে সবচেয়ে বেশি 9 দফা প্রস্তুতের পুরো প্রক্রিয়ার সঙ্গে আপনার সম্পৃক্ততা এবং আমাদের কাছে পৌঁছানো, পাশাপাশি বিশেষ করে যে তরুণ সাংবাদিক যারা আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার একটা জায়গা, মানে অনেকটা বলা যায় যে আপনি সাংবাদিকদের সমন্বয়ক ছিলেন। এটা আমার জায়গা থেকে আমি দেখেছি। যদিও আপনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের না, না, পদ না, নিয়েছিলেন কিনা আমি জানা নাই, দেখিনি অবশ্য সেখানে তেমন একটা। এই যে ওই জার্নিটা যদি বলতেন যে 9 দফা আপনারা কিভাবে প্রস্তুত করেছিলেন, এবং আরেকটি বিষয় যে আপনি বলছেন কিছু মানুষ যাদের পরিচয় আপনি তখন জানতেন না, কারা ছিলেন তারা, যদি সেটি এখন জানা যায়। আচ্ছা, 9 দফার বিষয়টা হচ্ছে 9 দফাটা 19 তারিখ আমি হচ্ছে অফিস শেষ করে সায়েন্স ল্যাবের অফিসটায় যাই। সেটা 12 তলার একটা অফিস ছিল। তো এটা নিয়ে আমি ফেসবুকে দীর্ঘ একটা লেখা লিখেছিলাম, রুম নং 1204 এরকম টাইপের। তো ওইখানে আসলে আমি যাই হচ্ছে দুপুর 1টা কি 2টার দিকে। সম্ভবত দিন জুমার দিন ছিল কিনা আমার মনে নাই। জুমা নামাজ পড়ে মধ্যে এখানে যাওয়া হয়। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 7-8 জন ওইখানে ছিল, যাদেরকে আমি ঠিকভাবে চিনতাম না। সেখানে আহ, আজকে যে সাদিক কায়ুম সালমান ছিল, তখন হচ্ছে ফরহাদ ছিল। তখন আসলে তাদের শিবির কোনো পরিচয় ছিল না, তাদের পরিচয় দিয়েছিল তাদের ক্যাম্পাসের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সেইভাবেই তাদের সাথে পরিচিতি। মুসাদ্দেক ছিল। পাশাপাশি হচ্ছে আরো কয়েকজন ছিল যারা এখন শিবিরের আছে। তো তখন আসলে জানা ছিল না। পরবর্তীতে তাদের কাছ থেকে যখন এই 9 দফা তারা লিখতেছিলেন, তো সিবগাতুল্লাহ ছিলেন শিবিরের যে এখন সেক্রেটারি। হুম। তো তারা হচ্ছে পুরো 9 দফা স্ক্রিপ্ট ল্যাপটপে ওপেন করলো। তারা হয়তো বাইরে থেকে কোথাও লিখে আসছিলেন। তো সেটা হচ্ছে পেন ড্রাইভে করে এখানে এসে তারা হচ্ছে কি একটা ল্যাপটপ নিলেন, ল্যাপটপে লিখে লিখে হচ্ছে কি আবার দেখালেন যেন হচ্ছে এখানে আসলে আমরা এটা সাংবাদিকদের কাছে পৌঁছাতে চাই। এটা আসলে কিভাবে হইলো, তারা বারবার আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করছিল। তারা আসলে যেহেতু এক এক দিন এক একজনকে গ্রেফতার করছিলেন, তো আসলে কার নামে বিবৃতিটা যাবে এটা নিয়ে আসলে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো আব্দুল কাদেরও তাদের কোনো একটা সহযোগী বা আত্মীয় বা বড় ভাই কারো একটা আন্ডারে ছিল আব্দুল কাদের, ওই ওই সময়টা ছিলেন। তো সেই সময় ওই তাদের সাথে কমিউনিকেশন করে আব্দুল কাদের অফলাইন নাম্বার, বাটন ফোন ছিল আমার সাথে, ফোনটা বাসায় রেখে আসছি, ওই ফোনটা এখন আমি ইউজ করি। তো প্রায় 10টা ফোন কেনা হয়েছিল ওই সময়, সবাইকে বাটন ফোন দেওয়া হয়েছিল, তার একটা ফোন আমার কাছে ছিল। তো সেই ফোনে অফলাইনে আব্দুল কাদের সাথে কথা হচ্ছিল। তখন হচ্ছে কি কি হবে না হবে, এই যে মানে 1 দফা নিয়ে কিছুটা যুক্তিতর্ক ছিল। তারপর হচ্ছে ছাত্র আন্দোলন নিষিদ্ধের বিষয়টা ছিল। এগুলো নিয়ে পরে একটা সমঝোতায় এসে তারা হচ্ছে এটা ছাড়া হয়। কিন্তু তার আগে এই 9 দফা লেখার আগে আমি পরবর্তীতে বা যেটা জানতে পেরেছি যে ছাত্র দলের সাথেও কিছুটা এখানে তাদের পরামর্শ ছিল, যেহেতু শিবির এবং ছাত্র দল দুইটাই একজোটেই ছিল তখন। যেহেতু এখন সরকার বিরোধী হওয়ার কারণে কিছুটা তাদের মত পার্থক্য রয়েছে, কিন্তু জুলাইয়ের পক্ষে তারা এক। তো তাদের কাছ থেকেও তারা কিছু পরামর্শ নিয়েছিল। যে পরামর্শগুলা এই 9 দফার একটা যেটা ছিল ছাত্র আন্দোলন নিষিদ্ধ, এটা নিয়ে ছাত্র দলের সাথে তারা হয়তো শেয়ার করেনি, বা শেয়ার করলেও তারা এটা আসলে দ্বিমত ছিল। কিন্তু আলটিমেটলি হচ্ছে লেজুর ভিত্তিরা তারা পরে যুক্ত করেছে, লেজুর ভিত্তি ছাত্র সংগঠন তারা এখানে ঢুকতে পারবে না। তো তারা সেটা লিখতে লিখতে প্রায় সন্ধ্যা হয়ে যায়।
সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কোথায় পাঠাবে, আসলে প্রচার করবে কিনা। তো আমরা প্রচার করবে কিনা সেদিকে চাই না, আমাদেরই ছিল যে না, আমরা সবার কাছে পৌঁছাবো। হুম। তো তার প্রেক্ষিতে আমি সেদিন নেট ছিল না, নেট না থাকার কারণে আমি আর মুসাদ্দেক, তারপর হচ্ছে গিয়ে আরো একজন ছিল, মোট 4 জন, অন্তু মুজাহিদ সহ আমরা হচ্ছে ইস্কাটনের একটা অফিস ছিল, সেই অফিসে যাই। অফিসে গিয়ে ওই যে অফিসটা ছিলাম সায়েন্স ল্যাব, সেখানে আবার প্রিন্টার মেশিন ছিল না। তো ইস্কাটন থেকে হচ্ছে গিয়ে আমরা সেই প্রিন্টার মেশিনে প্রায় 100 কপির মতো প্রিন্ট করি। হুম। 100 কপির মতো প্রিন্ট করে আমরা হচ্ছে গিয়ে 3টা বাইক দিয়ে হচ্ছে আমরা বেরিয়ে যাই। মুসাদ্দেক একটা গ্রুপ চলে যায় আহ ইসের দিকে, কারণ বাজারের এরিয়ায়। আরেকটা গ্রুপ হচ্ছে আমরা পাঠিয়ে দিই হচ্ছে গিয়ে যুগান্তরের যে এরিয়াটা আছে, বসুন্ধরা, বাড়িধারা, ওই এলাকাটা চলে যায়। হুম। আর আমি আর হচ্ছে গিয়ে অন্তু মুজাহিদ হচ্ছে বাইক নিয়ে এই মগবাজার থেকে শুরু করে একদম এখন টিভি এখন যেটা আছে সেখানে মাহমুদ রাকিব ভাইয়ের সাথে পরিচয় ছিল আমার। তো মাহমুদ রাকিব ভাইয়ের কাছে হচ্ছে এই 9 দফাটা আমি দিয়ে আসি। এর মাঝখানে যেহেতু কারফিউ ছিল সেদিন, আমার হচ্ছে কারফিউ 5টা সেদিন হয় নাই। তো মাঝখানে হচ্ছে গিয়ে সেনাবাহিনী আমাকে ইত্তেফাকের মোড় হচ্ছে আটকায়। আমার ব্যাগে তখন অনেকগুলা 9 দফা ছিল। তো সেটা আসলে ওই আমার সাথে যে আরেকজন ছিল অন্তু মুজাহিদ, তো তার কাছে আবার পাস থাকার কারণে সে ফেস করছে সেনাবাহিনীকে, আমি আবার যাই নাই। যাওয়ার পরে যখন প্রেস সাংবাদিক করে দেওয়া হলো, আমার সাথে যুগান্তর আইডি কার্ডটা ছিল, আমি হচ্ছে আইডি কার্ডটা দেখিয়েছি। তো তারা আর আমার ব্যাগে কি আছে বা আমি কি আর কিছু তারা জানতে চায় না। তো পরে বাইকটা নিয়ে তারা বললো যে না, তারা একটু পিছন দিয়ে ঘুরে যান। তো আমরা পিছন দিয়ে এই ইত্তেফাকের পিছন দিক থেকে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে হচ্ছে আমরা সেই এখন টিভির এখানে গিয়ে 9 দফাটা দিয়ে আবার আমরা ব্যাক করি। তো এইটা ছিল 9 দফার একটা লোকাল জার্নি। আরেকটা গ্রুপ আমাদের ইন্টারন্যাশনাল যে সাংবাদিক আমাদের আল জাজিরার সাথে কমিউনিকেশন করে, এই এপির অফিসে একটা গ্রুপ গিয়েছিলেন। তো সেখানে সর্বপ্রথম এই যে আমরা যে দিয়ে আসলাম 9 দফা বা ইন্টারন্যাশনাল মিডিয়া, এটা আসলে অনেকগুলো মিডিয়া, আমি নিজে বাংলা ভিশনে আসছিলাম। বাংলা ভিশনে এসে মাস্ক পরে এখানে এসে দিয়ে গিয়েছি। আমার অফলাইনে আমার মোবাইলে এখনো এসএমএস গুলো আছে, আমি সাংবাদিক ভাইদের, সময় টিভি থেকে শুরু করে সবাইকে পাঠিয়েছি। দেন ভাই হচ্ছে 9 দফা আপনারা অন্তত স্ক্রলটা দেন, যেহেতু ওই দিন আবার 8 দফা ঘোষণা হয়েছিল, আন্দোলন দফা আগেই স্থগিত করার বিষয়টা। তো সেটা আসলে আমরা চাইছিলাম কোনোভাবে আন্দোলন চলবে, এই মেসেজটা আসুক। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, পরের দিন সফলতা আমরা যেটা দেখেছি, কয়েকটা মিডিয়ায় আসছে যে না, আন্দোলন চলবে, আন্দোলন স্থগিত না। এটার জন্য এই কালবেলা অবশ্যই ধন্যবাদ পাওয়া যোগ্য। সন্তোষ শর্মাকে নিয়ে অনেক কথা হইতে পারে, বাট এই কালবেলা এই কাজটা করেছিল। যুগান্তরে আসছিল একটা কলাম, তা হচ্ছে ওই সময় শুধু ডেইলি মেসেঞ্জার ইংলিশ একটা ছিল, আজকের পত্রিকায় হ্যাঁ, আসছিল। আজকের পত্রিকায় আসছিল। কিছু কিছু মিডিয়া তারা নিয়ে আসছিল ছোট করে, নয়দিগন্ত সেদিন বেরই হতে পারে। বের হইতে পারে না। আমি সংগ্রাম একটা কবি দিয়ে আসছিলাম, সংগ্রাম দিয়েছিল যেন তারা এটা বের করবে। তো ওই দিন শুধু ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে শুধুমাত্র আল জাজিরায় আসছিল যেন হচ্ছে গিয়ে এই 9 দফা ঘোষণা হয়েছে, আন্দোলন চলবে, বিশাল একটা স্টোরি আসছিল। তো এইটা মূলত যখন ইন্টারন্যাশনাল মিডিয়া এই 9 দফা এস্টাবলিশমেন্ট করে ফেলছে, তখন আসলে এই গোয়েন্দা সংস্থা বা যারা এই চাপটা দিয়েছিল সমন্বয়কদের আটকিয়ে দেন, আন্দোলন স্থগিত, 8 দফা ঘোষণা, তো সেটা আসলে আর টিকে নাই, যার কারণে 9 দফাটা এস্টাবলিশ হয়ে যায় এবং সবাই আবার মাঠে নেমে আসে। হ্যাঁ, সেদিন আসলে যে আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, যে আমরা নিউজ রুমে বসেই আলাপ করছিলাম যে 8 দফা ঘোষণা হয়ে গেল, একদমই নর্মাল দফা, তার মানে কি আন্দোলন শেষ। একটা আতঙ্ক নিয়ে ঘরে ফিরি। তারপরে আপনি যে অন্তু মুজাহিদের কথা বলছেন, অন্তু মুজাহিদ আমাকে ফোন করেন যে ভাই 9 দফা পেয়েছেন কিনা। আমি বললাম না, আমি 8 দফা পেয়েছি। তারপরে আমরা বললাম যে 8 দফা তো প্রচার হয়েছে। সে তখন বলে যে না, মূলত মূল সমন্বয়করা 9 দফা দিয়েছে, আপনাকে আমি পাঠাচ্ছি। তারপরে আপনি যে মোবাইলে পাঠিয়েছেন সেই আপনার নাম্বার থেকে মেসেজটা পাই। তারপরে তো আমরা আস্তে আস্তে জড়িয়ে যাওয়া, একসঙ্গে আমারও জড়িয়ে যাওয়া। আমি তো তো- আপনাদের এইখানে পিছনে একটা গলি আছে সময় টিভির পিছনে, হ্যাঁ। আপনার সাথে আরো কয়েকজন ছিল। আমি রাত্রে প্রায় এসে দেখা করেছি, কথা বলেছি যে ভাই এই অবস্থা। কারণ আমরা আসলে কারোর সাথেই দেখা করতে পারতাম না, মোবাইল তো প্রায় সময় বাসায় মোবাইল রেখে আমি বের হয়ে যেতাম। কারণ ওই সময় পরিবার থেকে টেনশনে থাকতো, আসলে কি হইলো, এই এই অবস্থা, দেশে সাংবাদিকতা করতেছে, কোনো খোঁজ নাই। আবার পরিবার থেকে জানে আমি একটু অ্যাক্টিভিজম করি, সব মিলে তারাও ভয়ে ছিল। বাসায় মোবাইল রেখে, অফলাইন রেখে, আমি বাটন ফোনটা নিয়ে, নাম্বার কারো কাছেই ছিল না, পরিবারের একজনকে দিয়ে রেখেছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলের একজন, যেন কেউ যদি আমাকে খোঁজে, হয়তো তোমার কাছে আসবে, তখন আমাকে এই নাম্বারটা তাকে দিও, অথবা তাকে বলে দিও যেন আমি সেফ আছি। আচ্ছা, একটা কথা এখন প্রায় অনেকেই বলে যে সাংবাদিক কিভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে। সেদিন সাংবাদিকরা যদি সম্পৃক্ত না হতো, তাহলে কি 9 দফা আসলে গণমাধ্যমে পৌঁছানো সম্ভব হতো কিনা, বা সাংবাদিক কি শুধু সাংবাদিক হিসেবে এই সংযুক্ত হতে পারে, নাকি আরো অনেক অনেক ভাবে হতে পারে? বাংলাদেশে শুধু না,
সারা বিশ্বে যদি আমরা বলি সবারই একটা মতাদর্শ আছে। না, আমরা আমাদের কাজে আমাদের পেশাদারিত্ব আমরা ঠিক রাখবো, কিন্তু দিন শেষে আমি তো একজন দেশের নাগরিক, আমার তো মতামত আছে, আমি তো ভোট দিই। এটা আসলে একটা নেগেটিভ দাঁড় করানো হয়েছে, যে হচ্ছে গিয়ে সাংবাদিক মানে সে সাংবাদিকতা করবে, সে আর কিছু করতে পারবে না। তার পরিবার নাই, তার বন্ধু বান্ধব নাই, তার রাষ্ট্র নাই, তার ব্যবসা নাই, তার কিছুই নাই। এইটা হচ্ছে একটা নেগেটিভ তারা এস্টাবলিশমেন্ট হয়েছে, বিশেষ করে বাংলাদেশে বেশি। একটা সাংবাদিক সে সবচেয়ে বেশি আমি মনে করি তার রাজনীতিতে যুক্ত থাকা দরকার, যদি সুষ্ঠু রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। কোন একটা সংগঠন যদি দাঁড় করাইতে পারে একটা সাংবাদিক, এবং সে যতটুকু বুঝবে, একজন রাজনীতিবিদ যে আমি সবাইকে বলছি না, কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা স্বশিক্ষায় শিক্ষিত, অর্থাৎ সে তো স্বাক্ষরটা দিতে পারে। সে বিভিন্ন সংগঠন চালাচ্ছে, বাইরে থেকে ফান্ড আনছে, বিভিন্ন সরকারি টাকা নিচ্ছে, অনুদান নিচ্ছে, নিয়ে বিভিন্ন কিছু চালাচ্ছে, এখান থেকে টাকা লুটপাট হচ্ছে। তো একজন শিক্ষিত একজন সাংবাদিক, একজন যে দেশকে বোঝে, ইন্টারন্যাশনাল কে বোঝে, সবকিছু বোঝে, সে যখন এই কাজে যুক্ত হবে, দেশ গঠনের কাজে যুক্ত হবে, আমি মনে করি তার থেকে আরো বেটার একটা রাষ্ট্র উপহার দিতে পারবে। কিন্তু আমরা যেটা দেখি, ট্যাগিং করা হয়, সে তো জামাত, সে তো বিএনপি, সে তো এক্স ওয়াই জেড, যাই বলুক, তাকে বিভিন্ন ভাবে ট্যাগিং করা হয়। ট্যাগিং করতে পারে, কোনো সমস্যা নাই। এই ট্যাগটাকে যারা ওই রকম পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যেতে পারে, আমি মনে করি তারা খারাপ অবস্থায় আছে বলে আমার মনে হয় না। না, সাংবাদিকরা না থাকলে সেদিন কি 9 দফা পৌঁছানো? এটা আমি মনে করি সম্ভব না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল। আপনি সাংবাদিকদের কাছে যখন নেট ছিল 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এই সময়টায় কত ঘটনা বাংলাদেশে ঘটেছে। 16 তারিখ আবু সাইদকে শহীদ করা হলো, আর সেদিন আরো শহীদ হয়েছে, কয়টা মিডিয়া নিউজ আসছে। হুম। শুধুমাত্র যমুনা টিভি আমরা যেটা দেখেছি, তারা হচ্ছে কি একজন মোবাইলের ভিডিও তারা ছেড়ে তারা বিষয়টাকে সামনে আনে, আবু সাইদ যেভাবে হাত উঁচু NTV করে হচ্ছে। দাঁড়িয়েছিল, এনটিভি ছিল। পরবর্তীতে আপনাদের বাংলা ভিশন কাজ করেছে জুলাইয়ের পক্ষে, এখন টিভি চেষ্টা করেছে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এসএ টিভি টেলিভিশনটা যদিও ছোট, কিন্তু 9 দফার প্রথম স্কুলটা তারা প্রচার করে। সেখানে রহমতুল্লাহ নামে একজন ছিল, মাল্টিমিডিয়া সাংবাদিক ছিল সে তখন। আমি তাকে যখন এসএমএসটা পাঠাই, সে লেট না করে সাথে সাথে এই টেলিভিশনে একদম সরাসরি স্ক্রলে সেটা তুলে দিতে সফলভাবে তুলে দেয়। তো এইটা একটা অ্যাচিভমেন্ট ছিল। যদি এগুলা গণমাধ্যমে না আসতো, তাহলে তারা যেভাবে প্ল্যান করেছিল, তাদের যে মেকানিজম ছিল সব বন্ধ করে দেওয়া, গণমাধ্যমে না আসলে কোনো কিছু সফল হইতো না। বিশেষ করে আমাদের আন্তর্জাতিক মিডিয়া যে ওরকম সাপোর্ট দিয়েছে একটি মিডিয়া এবং সাংবাদিকরা, এটা আসলে ধারণার বাইরে। তো এইটা সাংবাদিকরা যদি 9 দফার সাথে যুক্ত না থাকতো, তাহলে কোনোভাবেই আমি মনে করি এই 9 দফা এস্টাবলিশ করা সম্ভব ছিল না। আচ্ছা, আগস্টের 1 বা 2 তারিখে আমরা একটা মিটিং করেছিলাম শাহবাগে। সেখানে যদিও পরবর্তীতে অথরিটির পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে সিফগাতুল্লাহ বলেছেন যে এই সপ্তাহেই সরকারের পতন হবে, আমার যতদূর মনে আছে। কিন্তু তারও আগে আপনি বলেছিলেন। মানে আপনি কিভাবে জানতেন যে এই সপ্তাহের মধ্যে সরকার পতন হবে? মানে আসলে একই দিনই আপনি সিফগাতুল্লাহর আগে মিটিং এর শুরুতে বলেছিলেন। এই বিষয়টা মানে 23 তারিখ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সম্ভবত যোগাযোগ করা হয়, তখন মঞ্জু সম্ভবত শিবিরের সভাপতি, মঞ্জুরুল ইসলাম সম্ভবত তার নাম। তো সে হচ্ছে আমাদের একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক, বাংলাদেশে কাজ করে আন্তর্জাতিক গণমাধ্যমে। দুপুর থেকে ডক্টর ইউনূসের নাম্বার খোঁজা হচ্ছিল প্রত্যেকটা চ্যানেলে, আমরা চেষ্টা করেছি কোনোভাবেই, সে তখন ফ্রান্সে ছিল, নাম্বার পাচ্ছিলাম না। তো তখন হচ্ছে গিয়ে ওই সাংবাদিক ভাই খুব কষ্টে ইউনূস সেন্টার সাথে সমন্বয় করে নাম্বারটা যোগাযোগ করে, এবং তাদের সাথে সেদিন রাতে অথবা পরদিন যোগাযোগ করতে সক্ষম হয়, এবং ডক্টর ইউনূসের সাথে সমন্বয় করে সব পরিকল্পনা করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে এই সরকারটা আমরা, এই সরকার আর রাখবো না। যে সরকার এত ছাত্র একের পর এক শহীদ করতেছে, ব্রাশ ফায়ার করতেছে, তো সেটা আসলে খুব কঠিন ছিল সিদ্ধান্তটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে এই যা কিছু হচ্ছে, ছাত্ররা যা করতেছে, এটা মূল যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, দলগুলো ছিল, জামাত বলি বিএনপি বলি, তাদের কাছে স্পষ্ট মেসেজ ছিল না। হুম। যখন আমার কোনো আমি জানি বিএনপি থেকে কর্মসূচি দেওয়া হয়েছিল যেন আপনারা আন্দোলনে নামেন, তো সেই মেসেজটাও মাঠ পর্যায়ে এসে পৌঁছাইতে পারে নাই। কিছু কিছু জায়গায় ঢাকায় বা চট্টগ্রামে 2-1টা জায়গায় সর্বোচ্চ ছাত্রদল যুবদল মিছিল করতে পেরেছিল খুব কষ্টে, কিন্তু তারা খুব দ্রুত মিছিলটা ত্যাগ করে আবার উঠে যেতে বাধ্য হয়, কারণ প্রশাসন অতিমাত্রায় বল প্রয়োগ করতেছিল সে সময়টা, যা আসলে মেনে নেওয়া কষ্ট ছিল। সেদিন অনেক আহত হয়, যে অনেক প্রেস ক্লাবে যেদিন হ্যাঁ, কর্মসূচি ছিল বিএনপি। কর্মসূচি ছিল। আমি নিজে দেখেছি যে
কারো পা উড়ে গেছে, এরকম ঘটনা আমি বাইতুল মোকাররমের সামনে দেখেছিলাম। বিশেষ করে হচ্ছে রামপুর এলাকায় ব্রাশ ফায়ার করছে বিজিবি, এটা আমরা একদম সচক্ষে দেখা, আমাদের সাংবাদিক বাইরে ওখানে ছিল, অনেক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছিল সেদিন। হুম। তো বিষয়গুলা সাংবাদিকরা কাজ বন্ধ করে দিয়েছিল, মানে অফিস থেকে যেন হচ্ছে কি আমাদের নিরাপত্তার ইস্যু আছে, অনেক সমস্যা আছে, আমরা আসলে মাঠ পর্যায়ে যেহেতু মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাছে কোনো ফিল্টারিং ছিল না, তারা চাইলেই লাভ চলে যেতে পারতো, অনেক কিছু করে ফেলতে পারতো, তাদের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় উপরের নির্দেশে, এবং তাদের বলা হয় আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। কিন্তু সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের প্রায় 30 জন সাংবাদিক, মাল্টিমিডিয়া সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, মানে এরা অস্বীকার করলে জুলুম হবে তাদের উপরে। এই স্বীকারোক্তিটা আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র দল যারা আছেন সবারই বলা উচিত। মাল্টিমিডিয়া সাংবাদিকরা যদি মাঠে না থাকতো তাহলে অনেক কিছুই হইতে পারতো, এই দেশে অনেক কিছু নাও হইতে পারতো। তাদের কাছে যে ফুটেজ গুলো ছিল সেই ফুটেজ গুলোই এখন এভিডেন্স। আইসিটি তে যত ভিডিও ফুটেজ আছে তার ম্যাক্সিমাম হচ্ছে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাছ থেকে নেওয়া, এবং আন্দোলনকারীদের মোবাইলে যতগুলো ভিডিও ছিল সেগুলো এখানে দেওয়া। তো সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করার কোনো আসলে জায়গা নাই। আম, এখন দেখছি আমরা জুলাইয়ের 1 বছর পর থেকে, মানে 1 বছর না, জুলাইয়ের পর পর যখন সরকার গঠন হয় তারপর থেকেই দেখি যে ক্রেডিট নিয়ে এক ধরনের কামড়াকামড়ি চলছে। হয়তো শিবির বলছে যে তারাই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, অপরদিকে আহ, কেউ কেউ যেমন মাহফুজের মতো তারা একাই মাস্টার মাইন্ডে হয়েছেন। আবার ছাত্রদল বলছে তাদের অবদান ছিল। আপনারা যেহেতু আন্দোলনের পেছন থেকে ভূমিকা রেখেছেন, আপনার কি মনে হয় এটাকে কোনো রাজনৈতিক দলের একক অবদান ছিল, বা অন্যের ছিল না, এরকম বলা আমি সঠিক? প্রথমেই বলেছি যে আন্দোলনটা বর্তমানে যারা বাংলাদেশে আছে সবার অবদান ছিল, উইদাউট ফেসিজম যারা ছিল তাদেরকে বাদ দিয়ে। তো এখানে ছাত্রদল, ছাত্র শিবির তারা নির্যাতিত দীর্ঘ সময়, সেই 2006 সাল থেকে যদি আমরা বলি, 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে ইসলামী আন্দোলনের নেতারাও ছিল এখানে, তারাও নানানভাবে নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, অনেকভাবে তারা এই এর মধ্য দিয়ে গেছে। এই যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিল, নেতৃত্বটা আসলে কে দিবে? রামপুরে যে আন্দোলনটা হচ্ছে বা চট্টগ্রামে যেটা হচ্ছে, কিংবা আমি যদি বলি আরো দুর্গম এলাকা চট্টগ্রাম হোক, বান্দরবন হোক, এই যে আন্দোলনটা হচ্ছে, এখানে আসলে নেতৃত্বটা কে দিবে? মানে সবাই নেতৃত্ব খোঁজে, আমরা আসলে কার কমান্ডটা মানবো? আমার নেট বন্ধ, আমাকে একজন নেতৃত্ব দিতে হবে। তখন এর আগে সমন্বয় কমিটি গঠন হয়েছিল, কিন্তু সেভাবে আহ, সমন্বয়কদের করছে। ডাকে কয়জন আসবে? এখানে বিএনপি, জামাত ইসলামী, ছাত্র দল বা ছাত্র শিবির তারা যেটা করেছে, সামনে সরাসরি না আসলেও একটা জনশক্তি তারা দিয়েছিল মাঠে, হুম। মাঠে ছেড়ে দিয়েছিল। দেন যে নির্দেশনা আসুক, যেখান থেকে আসুক, আমরা তারাও বাটন ফোন ইউজ করেছিল, আমি নিজে দেখেছি তাদের বাটন ফোনে তারা আহ, যেখানে অবস্থান করতো সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় গিয়ে তারা কথা বলতো, কথা বলে কর্মসূচি কিভাবে হবে, কোথায় যাচ্ছে এই নির্দেশনা তারা দিয়ে আসতো, আবার তারা চলে আসতো, তারা মুভিং এ ছিল। আমি সমন্বয়ক কয়েকজন ছিল, তারা হচ্ছে একটা হাসপাতালে ছিল, আমি হাসপাতালের নাম বলছি না। তো প্রায় 10 দিনের মতো সেই হাসপাতাল তারা ছিল। আমাদের জামাতের এবং বিএনপি নেতারা, ওনারা কয়েকটা হাসপাতালে ছিল। উত্তরার দিকে কয়েকজন নেতৃবৃন্দ ছিল, আমাদের হচ্ছে মিরপুরে ছিল, কেরানীগঞ্জে ছিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বড় একটা টিম ছিল সমন্বয়ক এবং জামাত এবং বিএনপি নেতাদের। তারা মূলত ওইখান থেকে বিভিন্নভাবে নির্দেশনা পাঠাইতো। যেহেতু সবার আগে যাত্রাবাড়ির রাস্তাটা ব্লকেট করা হয়, সেখান থেকে আসলে ঢাকায় ঢোকার কোনো রাস্তা ছিল না, যার কারণে হচ্ছে কি ভিতর দিয়ে একটা টিম বিভিন্ন চিরকুট নিয়ে এই যে ভিডিও বার্তাটা আসছিল 9 দফার বা তার পরবর্তী কর্মসূচি সেগুলা সিদ্দিরগঞ্জ থেকে ভিডিও রেকর্ড করা হইতো, সেগুলো পেন ড্রাইভে করে, তখন সম্ভবত সিদ্দিরগঞ্জ বা নারায়ণগঞ্জের শিবিরের কোন একজন নেতা, সেখানে ছাত্রদলও ছিল, তারা হচ্ছে গিয়ে এই শিবির, এই তাদের যে টিমটা ছিল তারা বিভিন্ন মিডিয়া পেন ড্রাইভ দিয়ে যেত, এসব ভিডিও ফুটেজ দিয়ে যেত, আমি এটা দেখেছি। তো এই কাজটা তারা করেছে। তো কারো অবদান নাই এটা বলা কঠিন, সবারই অবদান ছিল, যার যার জায়গা থেকে যতটুকু তারা পেরেছে তারা চেষ্টা করেছে। হাসিনা পতন হবে কি হবে না সেটা আসলে কেউ চিন্তা করে নাই, কিন্তু তারা যেটা ইনসাফটা চেয়েছিল, রাষ্ট্র নতুন একটা বাংলাদেশ চেয়েছিল, যে সংস্কারটা চেয়েছিল, সেটার জন্যই তারা আন্দোলন করছে। এই ক্লাস 7-এর একটা ছেলে বা 8-এর একটা ছেলে, মানে যার বয়স 2 বছর, জানালায় গ্রিল ছিল, বা হচ্ছে কি যার 5 বছর 6 বছর,
সে মাঠে নেমে আসছে, সে স্লোগান দিচ্ছে, সে ছাত্র ভাইদের কেন গুলি করা হইলো, কেন মারা হইলো, এগুলোর প্রতিবাদ করতেছে। সে তো রাজনীতি বোঝে না, হুম। সে তো সরকার বোঝে না, সে বোঝে আমার ভাইকে মারছে, আমি এর বিচার চাই। আচ্ছা, আমরা দেখেছি যে আন্দোলনের পর, সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় গেলেন, তিনি মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করায় দিলেন। তো আপনারা, আপনি যেহেতু আসলে আন্দোলনকারীদের সঙ্গে গণমাধ্যমের ব্রিজ ছিলেন, মাহফুজকে কি মাস্টার মাইন্ড হিসেবে কোথাও দেখেছিলেন কি? আহ, এই আন্দোলনের মধ্যে যেটা হয়েছে, মানে মাস্টার মাইন্ড বলা হয় বা যেটাই বলা হয়, সমন্বয়ক বলা হয়, এদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি কাউকে আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই না। মাহফুজকে আমি কখনোই তার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই। মাহফুজ হচ্ছে প্রথম দিকে যারা ক্যাম্পাসে এই আন্দোলন শুরু করছিল, কোটা বিরোধী আন্দোলন, সরকার পতন আন্দোলন না, সেই কোটা নিয়ে আন্দোলনে, সেখানে হয়তো সে তাদের সাথে বসা, আন্দোলন কিভাবে সফল করবে এটা নিয়ে তাদের পরামর্শ, তাদের এই মিটিং গুলা হয়তো তারা হয়তো চিনতো। বাট আমরা যেহেতু ওই লেভেলে ছিলাম না, আমরা ছিলাম ক্যাম্পাসের বাইরে। হুম। আমাদের সাথে সম্পর্কটা হচ্ছে বাইরের আন্দোলন, পাশাপাশি হচ্ছে সরকার পতনের আন্দোলনটা পরবর্তীতে এসে। তো এই সময়টা এসে মাহফুজের সাথে কখনো আমার দেখা হয় নাই। আর সমন্বয়ক যারা এখন আজকে হাসনাত বলি, নাহিদ বলি, কিংবা যারা গ্রেফতার হয়েছিল, নুসরাত, তারা তো আসলে ভিতরে ছিল, তারা তো আসলে জি, জি। বাইরের হিস্ট্রিটা জানে না। হ্যাঁ। এটা আসলে কোনো মাস্টারমাইন্ড ছিল না, এটা একটা যৌথ সমন্বয় ছিল যারা আন্দোলনে মাঠে ছিল। কারণ শিবির চেয়েছিল সরকার পতন হোক, হুম। এবং বিএনপি তো আগে থেকে সরকার পতন আন্দোলন চায়, মানে বারবার বলতেছে সরকার পতন হবে, সরকার পতন আন্দোলন তারা ডাক দিবে। জামাতও একই ভাষায় কথা বলেছে, কিন্তু শিবির অটল ছিল যে জামাত কি করবে আমরা জানি না, আমাদের ভাইদের হয় এই বিচার আমরা আদায় করবো, আর নাহলে সরকার পতন আন্দোলন আমরা যাবো। তো তারা তাদের ফোর্স পুরোটাই মাঠে নামাই দিছে। ছাত্র দলও তাদের যারা ছিল তাদেরকে মাঠে নামিয়ে তারা মিটিং করেছে, একাধিক ছাত্র শিবির, ছাত্র দল, তারা একাধিকবার এই আন্দোলনের সময় মিটিং করেছে, জুমে করেছে, এবং সরাসরি ছোট পরিসরে 2 জন, 4 জন, 5 জন, এর সম্বন্ধে একটা ছবিও ছড়াইছে। জুলাইয়ের মাঝামাঝি সময় ছাত্রদল এবং শিবিরের একটা মিটিং, সেটা আন্দোলনের পরবর্তী সময়ে আসে নাই, তার আগে তারা মিটিং করেছিল। সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছিল, সরকার পতনের সিদ্ধান্ত না নিলেও তারা আন্দোলন সিদ্ধান্ত নিয়েছিল, এবং তারা মাঠে যতটুকু, যার জায়গা থেকে যতটুকু সম্ভব তারা মাঠে ছিল। আপনি জুলাই ঐক্য নামে সংগঠন করেছেন, জুলাই আন্দোলনের পর থেকে আপনি এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। আপনারা আসলে জুলাইয়ের ঐক্য কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছেন? এটা কঠিন প্রশ্ন আসলে। জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমরা, আমি ব্যক্তিগতভাবে স্থির হইতে পারি নাই বা বসতে পারি না একটু রিল্যাক্স করার জন্য। আমাদের প্রথম চ্যালেঞ্জটা ছিল আমাদের যে অর্জন সেটা আসলে টিকিয়ে রাখা বা চেয়ে রাখা। যখন একের পর এক ক্রেডিট নিয়ে টানাটানি হচ্ছিল, একদলকে দোষারোপ করছিল, তখন আমাদেরকে মনে হয়েছে না, আমরা এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম করি, যে প্ল্যাটফর্মে সবারই ভিন্ন মত থাকবে, কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে আমরা সবাই একমত। তো এটা হচ্ছে, আমরা 3 দফা মিটিং করি, আমাদের টিএস একটা অডিটোরিয়াম ছিল, টিচার লাউঞ্জ, সেখানে আমাদের শহীদ ওসমান হাদি ছিল। আমাদের এই জুলাই ঐক্য নামটা হাদি ভাইয়ের প্রস্তাব ছিল। আমরা একাধিক মিটিং এর পরে হাদি ভাই প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে আমাদের এই সংগঠনের নাম হবে জুলাই ঐক্য। তো সেই জুলাই ঐক্য থেকে আমরা কোনো সমন্বয়ক বা কোনো পদ হবে কিনা, সভাপতি হবে কিনা, সেক্রেটারি হবে কিনা, এটা নিয়ে আমরা সবাই একমত ছিলাম যে না, আমরা কেউ কোনো পদে নাই। যেহেতু এই প্ল্যাটফর্মটা হচ্ছে বিভিন্ন সংগঠনের একটা জোট, সবাই যার যার সংগঠনে একজন দায়িত্বে আছেন, তো এখানে কোনো দায়িত্ব থাকবে না। তবে আমরা সবাই সংগঠক হিসাবে এখানে থাকবো, এবং যে কর্মসূচি আসবে সবাই আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো তার প্রেক্ষিতে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা একাধিক মুভমেন্ট করেছি, আমরা সচিবালয়ে ঘেরাও দিয়েছি, আমরা হাইকোর্টে গিয়েছি, আমরা রাজপথে ছিলাম, বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। কিন্তু মানে আমাদের ব্যর্থতা হচ্ছে, আমাদের যারা চেয়ারে বসেছিল সেই সময়টা, তাদের কাছে আমরা হেরে গেছি। জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই এখনো আছে, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের যে গণভোটের রায় বাস্তবায়ন, আমাদের জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন, সবকিছু যখন পরিপূর্ণ হবে, জুলাই যে আমাদের অর্জন সেটাও হবে, তারপরে হয়তো আমরা ঘরে ফিরবো। এছাড়া আসলে টিকে মানে আচ্ছা, 2 বছর তো হলো এখন। এই 2 বছরের প্রাপ্তি কতটুকু? জুলাইয়ের মাধ্যমে প্রাপ্তি কতটুকু? জুলাইয়ের মাধ্যমে প্রাপ্তি হচ্ছে মানে স্বাধীনভাবে ভোট দিতে পারা। মানে আমি আমার ভোটটা আমি
যে শুধু ভোটের কি ভোট অধিকার, দেওয়ার জন্য এই আন্দোলন হয়েছে? অবশ্যই না, অনেকগুলা বিষয় ছিল। তো সেটার জন্য আমি ভোট দিতে পেরেছি। এই যে আজকে এখানে বসে কথা বলতে পারতেছি ফেসিবাদের বিরুদ্ধে, এটাও জুলাইয়ের অর্জন। আমরা দেখেছি যে ইন্টারিম সরকারের সময় ডক্টর ইউনূসের সাথে একটা দল গণভবন, যেটা এখন জাদুঘর, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর, সেখানে গিয়েছিল। এই সবাইকে নিয়ে একটা মত তৈরি করা, এটা জুলাইয়ের অর্জন। রাজনৈতিক অনেক অর্জনই হয়েছে, কিন্তু জুলাইয়ে যে ত্যাগটা হয়েছে, ত্যাগের বিনিময়ে যে অর্জনটা পাওয়া ছিল, যে রায়টা পাওয়া ছিল, যে বিচার ইনসাফটা পাওয়ার ছিল, সেই ইনসাফটা আমরা পাইনি। তো আমরা দেখেছি সম্প্রতি ইঙ্গুর একটা রায় হয়েছে, যে সরাসরি হাসিনাকে কথা বলতেছিল, হাসিনার সাথে ফোন আলাপটা ফাঁস হয়েছে, বোম্বিং এ উৎসাহিত বোম্বিং করছিল। হচ্ছিল, যে বোম্বিং করা হবে সবার উপরে সরাসরি হেলিকপ্টার থেকে। যা তারা 19 তারিখ রাত্রেও মিটিং করেছিল, এই তাদের যে মহাজোট 14 দল, তারপর তারা 1 তারিখ মিটিং করেছিল, এবং প্রত্যেকটা কর্মসূচি 14 দলের সিদ্ধান্তের প্রেক্ষিতেই, শেখ হাসিনা হোক, ওবায়দুল কাদের হোক, বা যেই হোক, তারা কর্মসূচি ঘোষণা করেছিল 14 দলের মতামতের ভিত্তিতে। শেখ হাসিনার যে শাস্তি হওয়ার কথা, মানে যে শাস্তি হবে, 14 দলের প্রত্যেকের সেই একই শাস্তি হওয়া যোগ্য। শেখ হাসিনা কে ফাঁসিতে ঝুলাই দিয়ে বা তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে, হাসানুল হকিনুকে 10 বছরের সাজা দিয়ে পুরস্কৃত করা ছাড়া আর কিছুই না। আমরা এটা মনে করি যে তারা বাম রাজনীতি করে। এই বাম রাজনীতির যে একটা প্রভাব বাংলাদেশে আছে, আর্থিক প্রভাব, চীন বলি বা ভারত বলি বা রাশিয়া বলি, তাদের যে একটা বলয় আছে, সেই বলয়ের কারণেই এই নতজানু এই সরকার হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা জানি না এটা আসলে রিভিউ কতটুকু হবে এবং তার রায়টা আবার আপিল বিভাগে গিয়ে চেঞ্জ হবে কিনা, কিন্তু আমরা চাই যে হাসিনার যে রায় হয়েছিল, তার যে 14 দলের অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের তারা সবাই একই অপরাধী এবং তাদের শাস্তিটাও সমানভাবে হওয়া দরকার। আওয়ামী লীগ প্রায় সময় জুলাই প্রশ্নে নানান মানে খুবই খারাপ মন্তব্য করে, যেটি আমরা গতকালকে দেখেছি যে শাওন বলেছেন জুলাই সিডিআই। তাদের আসলে এটা করে কি তারা রাজনীতিতে এইভাবে ফিরতে পারবে না আরো পিছিয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? এখানে বিষয়টা, মানে যেটা হয়েছে আসলে গণঅভ্যুত্থানের পরে যেটা হওয়ার ছিল সেটা তো আসলে হয় নাই। আমাদের কালচারাল যে ফেসিস্ট, এই কালচারাল ফেসিস্টদের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। পৃথিবীতে মনে হয় মানে এটাই একটা দেশ বাংলাদেশ যারা নিজ দেশের বিরুদ্ধে কাজ করে। এরা হচ্ছে গিয়ে এই কালচারাল ফেসিস্ট। আপনি শাওন বলেন, কিংবা আনিস আলমগীর বলেন, কিংবা আরা যারা বিভিন্ন সিনিয়র সাংবাদিক পরিচয় দিচ্ছে, তারা সবাই কালচারাল ফেসিস্ট। তাদের প্রোফাইল আমাদের কাছে আছে। তারা, এই যে সুমা ইসলাম, সে কি করে নাই বিএনপি নেতাদের সাথে? ছাত্রদলের সভাপতিকে টকশোতে বসায় অপমান করা হয়েছে চ্যানেল এর মতো একটা টেলিভিশনে। তো সুমা ইসলাম থেকে শুরু করে আরো বেশ কয়েকটা সেট আপ আছে টেলিভিশন গুলাতে। এই শুধু একটা উদাহরণ, এরকম বাংলাদেশের যত টেলিভিশন আছে সব জায়গায় তাদের কোনো না কোনো একটা সেট আপ আছে। আমরা অভ্যুত্থানের পর দেখেছি বিভিন্ন চিঠি, লেটার প্রকাশ হয়েছে যে কোন সাংবাদিকের নামে কত টাকা সিআরআই দিত। তো এইগুলো তো তাদেরকে পালা হইতো, আওয়ামী লীগ তাদেরকে টাকা দিত, তাদের দিয়ে কথা বলাইতো, বয়ানটা তৈরি করতো। সেই বয়ানটা এখনো তৈরি হচ্ছে। এই যে আমি অবাক হইলাম গতকাল, আমাদের মনি, যে সংসদ সদস্য বিএনপি, সে নির্যাতিত ছিল, কতটুকু ছিলাম জানি না, কিন্তু সে তো বিএনপি করে। তো সে যখন মানে জুলাইয়ের বিরুদ্ধে সুমা ইসলামের সাথে বসে কথা বলে, তখন বুঝতে হবে যে তার মাইন্ডসেটটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, এই জেনজি বলি বা আলফা বলি, তারা আসলে কি শিখবে? তারা বিভ্রান্তিতে পড়বে কিনা, এটা একটা বড় প্রশ্ন। যখন একটা টক শোতে বা একটা নিউজে কিংবা কোনো একটা ভিডিওতে স্ক্রিপ্টিং করা হবে, জুলাইকে নানান ভাবে ফ্রেমিং করে চেষ্টা করা হবে, এই ভিডিওটা যখন তাদের কাছে যাবে, তখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়বে আসলে জুলাইটা আসলে কি ছিল। এই যে শাওন যে পোস্টটা দিয়েছে, তার এগেইনস্টে আবার জুলাইয়ের পক্ষে শক্তি বলি বা তার বিরোধী যারা ছিল, তারা যে পোস্ট গুলো দিচ্ছে, এটা যারা বোঝে না, যারা বুঝতেছে এখন রাজনীতির চেষ্টা করতেছে, তারা আসলে কিভাবে বুঝবে যে আসলে জুলাই কি হয়েছিল? জুলাই কি আসলে পুলিশ হত্যা হয়েছিল? জুলাই কি আসলে ছাত্র হত্যা হয়েছিল? না জুলাই আসলে কি হয়েছিল? হাসিনা কেন পালাই গেল? এই প্রশ্নটা নাই। আমাদের এই দিন অভ্যুত্থানের পর থেকে জামাত বিএনপি আলাদা হয়ে গেল। তারা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে বাঁধলো, মৌখিক হোক মানে যেভাবে হোক তারা বাঁধছে। বাজার পরে যেটা হয়েছে, আওয়ামী লীগ যা করেছিল সব ভুলে গেছে মানুষ। মানুষ এখন মনে করতেছে বিএনপি যেটা বলতেছে জামাতের বিরুদ্ধে, বা জামাত যেটা বলতেছে, এটাই মনে হয় রাজনীতি।
এই যে আওয়ামী লীগ যে গত 16-17 বছর দুঃশাসনটা চালাই গেল, এগুলোর কোনো সংবাদ, কোনো ভিডিও, কোনো কিছু আপনি কোথাও পাবেন না। মানে কোনো জায়গায় নিউজ নাই। এই যে অভ্যুত্থান বর্ষপূর্তি হইলো গতকাল, 1 জুলাই ছিল। আপনি ইন্টারিমের সময় দেখেন 25 সালে যে পত্রিকাগুলো ছিল, সবগুলো পত্রিকায় জুলাই নিয়ে খুব সুন্দর সুন্দর স্টোরি করেছে, টেলিভিশন গুলো সুন্দর সুন্দর স্ক্রিপ্ট করেছে, প্যাকেজ করেছে। কিন্তু গতকালকে 2টা পত্রিকা ছাড়া কোনো পত্রিকায় ফার্স্ট পেজ হোক, ব্যাক পেজ হোক, ভিতরের পেজ হোক, কোনো জায়গায় কোনো নিউজ নেই। নিউজটা আছে কি? নিউজ আছে হচ্ছে জঙ্গি নিয়ে। যেন হচ্ছে গিয়ে এই সময়টা হচ্ছে গিয়ে ওই গুলশানে কি ছিল এটা, হলি আর্টিজানের হোলি আর্টিজান ইস্যুটা, সেই হোলি আর্টিজান ইস্যু তারা সামনে নিয়ে আসছে। তারা কেন সামনে নিয়ে আসলো এটা? তারা আবার প্রমাণ করতে চায় যে শেখ হাসিনা সরকার যখন ছিল, জঙ্গিবাদ উৎখাত হয়েছিল, এই সরকার আসলো, এই হোলি আর্টিজানটা মনে করায় দেয় দেশে জঙ্গিবাদ ছিল এবং এখন সাদা কালো পতাকা বাংলাদেশে বিভিন্ন জায়গায় উঠতেছে। তার মানে জঙ্গিবাদ এই বিএনপি সময় 2001-5 সরকারের সময় যেমন জঙ্গিবাদ ছিল, এখন আবার সেই জঙ্গিবাদ বাংলাদেশে তৈরি হচ্ছে। এই যারা সাদা পতাকা উড়াচ্ছে বা কালো পতাকা উড়াচ্ছে, তারা কি আসলে জঙ্গি? এটা কখনোই না। এখানে একটা বিভ্রান্তি হচ্ছে। আমি কখনোই সাপোর্ট করব না এই বিষয়টা, যে সাদা পতাকা হোক বা কালো পতাকা হোক, বাংলাদেশে একটা পতাকা আছে, এটা উড়বে। কিন্তু এই বিশ্বকাপ কেন্দ্রিক একটা উন্মাদনা তৈরি হয়েছে। মানুষ বিশ্বকাপ কেন্দ্রিক ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান বা বিভিন্ন দেশের পতাকা তারা উড়াচ্ছে। এটা শেষ হয়ে যাবে 1 মাস পরে। তারা আর পুরাবেও না, মানে উড়াবেও না, ক্রয়ও করতে যাবে না হয়তো। কিন্তু আজকে যে কালিমার পতাকাটা উড়ানো হচ্ছে, মুসলমান দেশ, কালিমাকে আমরা সবাই ওন করি, ধারণ করি, কিন্তু এই সাদা কালিমা বা কালো যে পতাকা উড়ানো হচ্ছে, এটা আসলে কিসের সিম্বল বহন করে সেটা আমাদের জানা দরকার। আমাদের তরুণ প্রজন্ম, কোন একজন আলেম ঘোষণা দিছে যে তারা এগুলো উড়াচ্ছে, তারা আমরা কালিমার পতাকা উড়াই। মানে কালিমার পতাকা উড়ে কি হবে, কি প্রতিষ্ঠা করতে চায় তারা? সৌদি আরব তো খেলতেছে, তাদের তো কালিমা আছে তাদের পতাকায়। তো সৌদি আরবের পতাকা না উড়িয়ে আপনি কেন হচ্ছে এই সাদা পতাকা বা কালো পতাকা, যেটাকে কোন একটা গোষ্ঠীকে ইঙ্গিত দেয়, সেটা আমি কেন উড়াইতে যাব? আমার তো নিজস্ব দেশের পতাকা আছে। এত মনে হচ্ছে সৌদি আরবের পতাকা উড়ান, কালিমার পতাকা যেহেতু উড়াইতে চান সেটাই উড়ান। বা যদি বিভিন্ন দেশের পতাকা উড়ানোর প্রতিবাদ করতে চান, নিজের দেশেরটা উড়ান। নির্দেশে উড়ান, যেন তারা 1000 পতাকা উড়াইছে, আমি 10,000 পতাকা উড়াবো এই বিভিন্ন জায়গায়। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এটা সম্পূর্ণ মানে ভারতের যে এখানে একটা গোষ্ঠী এখনো আছে, বা আওয়ামী লীগের যে পেতাত্তারা এখনো আছে, তারা পিছন থেকে এটা এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করতেছে। তারা নামাই দিচ্ছে একটা গ্রুপকে এবং তারা ইনভেস্টমেন্টও করতেছে। আমি বিশ্বাস করি দেন হচ্ছে গিয়ে তোমরা পতাকা উড়াও, আমরা যা করার ইন্টারন্যাশনাল মিডিয়া সেটা আমরা ফোকাস করবো। সেটাই হচ্ছে। তারা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন কোনো বিদেশি টুরিস্ট বলি বা কূটনীতিক বলি, যখন এয়ারপোর্টে নামবে, এয়ারপোর্টে নামার পর থেকে এই পতাকাটা দেখা যায় উত্তরা থেকে শুরু হচ্ছে। আবার হচ্ছে গিয়ে বড় বড় ফ্লাইওভার, বনানী, বিভিন্ন জায়গায় যেখানে আসলে কূটনীতিকরা যায়, যেখানে আসলে এই কিছুদিন আগে একটা মিছিল দেখলাম, মিছিলটা ভারতীয় দূতাবাসের দিকে যাচ্ছিল, সেই মিছিলেও তারা, আমি খোঁজ নিয়েছি, তারা দাওয়াত পায় নাই। তারা বললো আজাদ পার্টির মিছিল ছিল, এটা বললো ভাই তাদেরকে আমরা দাওয়াতই দিই নাই, তারা হঠাৎ করে আমাদের মিছিলে ঢুকে গেছে পতাকা নিয়ে। সাদা পতাকা, কালো পতাকা, 2টা পতাকাই ছিল কালিমা খচিত, এবং তাদেরকে বলা হয়েছে ভাই এটা আপনারা নামান, এটা আমাদের যে রাজনৈতিক দল, আমরা কোনো কিছুকে প্রমোট করতে চাই না, আমরা বাংলাদেশের পতাকা নিয়ে আসছি, আমরা সেটাই উড়াবো। কিন্তু সেই দলটা হচ্ছে গিয়ে তারা বারবার পতাকাটা উড়াচ্ছিল এবং একাধিকবার সেখানে হাতাহাতি হয়েছে। যেহেতু তারা সংঘর্ষ বাধাইতে চায় নিজেদের মধ্যে, তারা খুব ধৈর্য ধারণ করেছিল এবং হাতাহাতি যতটুকু হয়েছিল সেটা সমস্যার সমাধান করে তারা সমাজটা শেষ করেছে। সেভেন ফরাইজি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জুলাই আন্দোলনের অন্যতম সাংবাদিক সংগঠক ইসরাফিল ফরাইজির সঙ্গে। তিনি একাধারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার এই মুহূর্তে তিনি ডেপুটি চিফ রিপোর্টার, এবং তিনি জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সদস্য সচিব। একই সঙ্গে জুলাই ঐক্য নামে যেই জুলাই কেন্দ্রিক সংগঠনগুলো রয়েছে, সেগুলোর যে ঐক্য, সেটির অন্যতম একজন সংগঠক। তো তার কাছ থেকে আমরা জুলাইয়ের সেই গল্প শুনেছি, কিভাবে জুলাই আন্দোলন হয়েছে, এবং আসলে হতাশার কথাও তিনি তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন বাংলাদেশে যে জুলাই আন্দোলন যে জন্য হয়েছে, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশে সংস্কার এবং সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।